আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকির, সিফাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশ, বলেছেন সুষমা স্বরাজ। ঢাকায় 15 প্রকল্প উদ্বোধন। রোহিঙ্গা ইস্যুতে দিল্লি আরো উদ্যোগী ভূমিকা চান বিশ্লেষকরা। মিয়ানমার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের উপর নির্যাতনকে বিশ্বের জঘন্যতম বর্বরতা বললেন জর্ডানের রানী। ব্যয়ভার বহনে জাতিসংঘের সাহায্য কামনা বাংলাদেশে। সুষমার মতো আওয়ামী লীগও চায় সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিদেশিরা নয়, জনগণই ফিরিয়ে আনবে গণতন্ত্র, আশা মির্জা ফখরুলের। ঢাকা মেডিকেলে সিজারের পর পেটের ভেতর গজ ব্যান্ডেজ। গাইনি বিশেষজ্ঞ বলছেন এটা তেমন কোনো ঘটনা নয়, লজ্জাজনক বললেন আরেক চিকিৎসক। দেখছিলেন সংবাদ শিরোনাম। উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্ক। এবার বিস্তারিত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব সবচেয়ে বেশি, বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুদেশের মধ্যকার অমীমাংসিত সমস্যাগুলো আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে সমাধানের আশ্বাস দেন তিনি। ভারত সরকারের অর্থায়নে 15টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সুষমা স্বরাজ। দুদিনের সফরের শেষ দিন সোমবার সকালে ভারতীয় হাই কমিশনে নতুন ফ্র্যাঞ্চাইজি ভবনের উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে শিক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন তিনি। পরে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, পানি সরবরাহ ও সামাজিক সুরক্ষা খাতে প্রায় 72 কোটি টাকার ভারতীয় অর্থায়নের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন সুষমা স্বরাজ। আগত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আমাদের পররাষ্ট্রনীতি প্রতিবেশী প্রথম এই নীতিতে বিশ্বাসী। এর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমরা। স্থল সীমান্ত, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মতোই দুদেশের অমীমাংসিত ইস্যুগুলো অবশ্যই সমাধান করা হবে। এ বিষয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ সবচেয়ে পহলে প্রকল্পগুলোর কাজ চলতি বছরই শেষ হবে বলে আশা করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আজ যে 15টি প্রকল্পের উদ্বোধন হলো, আমি সেগুলো 1 বছরের মধ্যে সম্পন্ন করতে বলেছি। বর্তমানে দুদেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন সহযোগিতা বিদ্যমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সোমবার দুপুরেই দিল্লি ফিরে যান সুষমা স্বরাজ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী সুষমার বক্তব্যে ভারতের চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেলেও স্বস্তি বোধ করার মতো কিছু ঘটেনি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এই সংকট সমাধানে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের আরো উদ্যোগী ভূমিকা আশা করে এদেশের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আগামী নির্বাচন সবার অংশগ্রহণে হবে, এমনটাই চাইবে বৃহত্তম গণতান্ত্রিক দেশটি। যৌথ পরামর্শক কমিশন বা জেসিসির বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি 2 দিনের সফরে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীর সাথেও বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। স্বাভাবিকভাবেই এই সফরকে ঘিরে বাংলাদেশের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল রোহিঙ্গা ইস্যুতে প্রভাবশালী প্রতিবেশী ভারতকে আরও বেশি কার্যকরী ভূমিকায় পাওয়া। মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরাতেই হবে, এমন কথা বলেছেন সুষমা। যদিও নিজের বক্তব্যে রোহিঙ্গা শব্দটি একবারও উচ্চারণ করেননি তিনি, তবে সেক্ষেত্রে কতটুকু অর্জন বাংলাদেশের? ভারত এবার একটা জেনোসাইড হয়েছে, এথনিক ক্লিনজিং সে দাঁড়াবে না, তাহলে বোঝা যাবে যে 71-এ বুঝি একেবারে তার দেশের স্বার্থের জন্য হয়তো দাঁড়িয়েছিল। এই কথাবার্তাগুলো সুষমা স্বরাজ যে ঢাকায় এসে বলেছে,
এটা যতক্ষণ না ইয়াঙ্গনে বলা হবে, আমি মনে করি যে আমাদের উৎফুল্ল হওয়ার কিছু নেই। কূটনৈতিক দিক থেকে খানিকটা অগ্রগতি, কিন্তু এক্ষেত্রে অনেক বিষয় নাই, সেটাও আমাদের জন্য চিন্তার। ভারতের স্টেটমেন্টের মধ্যে আপনি উদ্যোগ কোনো কিছু নেওয়ার বিষয় আমরা দেখিনি। তারা এতে দুঃখিত বা কনসার্নশীল প্রকাশ হচ্ছে। সর্বকালের সর্বোত্তম সম্পর্ক এখন ভারত বাংলাদেশে, সেই দাবি নিয়েই কিন্তু আমরা ভারতের কাছ থেকে আরেকটু উদ্যোগী ভূমিকা আশা করি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আগমনে বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে ভারতের অবস্থান তেমন কিছুই পরিষ্কার হয়নি বলে মন্তব্য সাবেক এই রাষ্ট্রদূতের। বিএনপির দিক থেকে বলা হয়েছে যে তারা তাদের অবস্থানগুলো তুলে ধরেছেন, ভারতের দিক থেকে এর প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখি। তো কাজেই আমরা ঠিক জানি না যে ভারতের অবস্থান এই বিষয়ে কোন। তবে আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক ব্যাখ্যা করছেন এভাবেই। হয়তো এবার ভারতের সরকার জনগণের সাথে হয়তো সম্পর্ক করতে চাইবে, যেটা গতবার হয়তো অনেকেরই কাছে মনে হয়েছে এবং কিছুটাও সত্য যে তারা একটা দলের সাথে একটা সম্পর্ক তৈরি করেছিল, যেটা করে খুব যে দিল্লি লাভ হয়েছে বলা মুশকিল হবে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তিন দিনের সরকারি সফরে মিয়ানমার পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্থানীয় সময় 2:30টায় মিয়ানমার পৌঁছান তিনি। নেপিদো বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মিয়ানমারের উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সু। মঙ্গলবার সকালে মিয়ানমারের সচিব পর্যায়ে ও বিকেলে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন আসাদুজ্জামান খান। বৈঠক হবে মিয়ানমার সরকার ও সেনা প্রধানের সাথেও। এসব বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেবে বাংলাদেশ। এর আগে দুপুর 1:45টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে মিয়ানমার রওনা হন স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তিনি বলেন, মিয়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের অবশ্যই ফেরত নিতে হবে। প্রায় 2 মাস ধরে চলা রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন মন্ত্রণালয়ের 2 বিভাগের সচিব, বিজিবি প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশ প্রধান, কোস্ট গার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ 12 সদস্যের প্রতিনিধি দল। এই সফরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত পথে অনুপ্রবেশ, মানব ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত অফিস স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের কথাও রয়েছে। লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী যারা নাকি মায়ানমার সীমান্ত দিয়ে আমাদের সীমান্ত ক্রস করে ঢুকে গিয়েছে, তাদেরকে আমরা অবশ্যই বলবো তারা ফেরত নিয়ে যাবে তাদের নাগরিক, সেটা তো আমরা বলবোই। আর আমাদের 4টি ফিক্স এজেন্ডা আছে, সব মিলে তাদের সঙ্গে আলোচনা হবে। রোহিঙ্গাদের উপর নির্যাতনকে বিশ্বের জঘন্যতম বর্বরতা উল্লেখ করে তা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ। এদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে আজও বাংলাদেশে ঢুকছে শতাধিক রোহিঙ্গা। অন্যদিকে বান্দরবানে রোহিঙ্গাদের খাদ্য সংকটে একটি অসাধু চক্র জড়িত বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, টেকনাফ প্রতিনিধি আব্দুল সালাম ও বান্দরবান প্রতিনিধি আল ফাইসাল বিকাশের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ। এ সময় নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি। পরে সংবাদ সম্মেলনে রানী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন। বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বানও জানান তিনি। রোহিঙ্গাদের উপর নির্যাতন বিশ্বের সবচেয়ে জঘন্যতম বর্বর ঘটনা। শুধু মানবিক কারণে নয়, ন্যায় বিচারের স্বার্থে বিশ্ববাসীর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। এদিকে বান্দরবানের নাইখংছড়ির জিরো লাইনে 3টি রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট। সংস্থাটির বান্দরবান ইউনিটের সেক্রেটারি AK জাহাঙ্গীর জানান, মুনাফালবি এক শ্রেণীর মানুষ সেখানে আশ্রয় নেয়া 16,000 রোহিঙ্গাকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে সরিয়ে নেওয়ার ভুয়া সংবাদ প্রচার করে তাদের ঘরে মজুদ থাকা খাদ্য সস্তায় কিনে নেয়। ভালো জায়গায় যেতে পারবে এমন বিশ্বাসে খাদ্য বিক্রি করে দেয় রোহিঙ্গারা। আমাদের কোনো খাবার ছিল না, 3-4 দিন ধরে আমরা উপোস থেকেছি। খাবার না পেলেও আমরা উচ্ছৃঙ্খল কিছু করিনি। তারা কিছু ওই গ্রুপ সিন্ডিকেট করে তাদের কাছ থেকে তেল,
ডাল, চিনি, ছোলা, চাল, যার যা আছে এগুলো তারা সস্তা দামে ক্রয় করেছে। অন্যদিকে গত দুদিন রোহিঙ্গাদের অনুপ্রবেশ না হলেও টেকনাফের শাহপুরী দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে সোমবার বাংলাদেশে ঢুকেছে শতাধিক রোহিঙ্গা। আরো রোহিঙ্গা অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তারা। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব রোহিঙ্গাদের ক্যাম্পে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী। বাংলাভিশন নিউজ ডেস্ক। মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা এখনো বন্ধ হয়নি। এর ফলে প্রতিদিনই বাংলাদেশে আসছে হাজারো রোহিঙ্গা। আর একে এদেশের জন্য বড় ধরনের ভার বলেছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান। আর এই ভার বহনে বাংলাদেশকে সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার জেনেভায় জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বৈঠকে এই আহ্বান জানান শামীম আহসান। জাতিসংঘের শরণার্থী, অভিবাসন ও মানবাধিকার বিষয়ক 3 সংস্থার আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েতের প্রতিনিধিরাও। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক ব্যবস্থাপনায় দাতা সংস্থাগুলোর কাছে জরুরি ভিত্তিতে আগামী 6 মাসের জন্য 43 কোটি 40 লাখ ডলার চাওয়া হয়। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন 3 কোটি ইউরো, কুয়েত 1.5 কোটি ডলার, অস্ট্রেলিয়া 1 কোটি ও যুক্তরাজ্য 1 কোটি 20 লাখ ডলার দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডে ও IOM মহাপরিচালক উইলিয়াম ল্যাসিসুইং। বাংলাদেশে এরই মধ্যে 6 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সীমান্তে অপেক্ষা করছে আরো 4 লাখ, জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক। এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আবারও মিয়ানমারকে আহ্বান জানানো হয়। ভোলায় বাপেক্স 700 বিলিয়ন ঘনফুট সমৃদ্ধ একটি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে মন্ত্রিসভা বৈঠকের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রণালয় ও বিভাগ সমূহের 2016-17 অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপিত হয়। বৈঠকের বিষয়ে পরে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে জানান, গত অর্থ বছরের তুলনায় কর আদায় 7.7% বেড়েছে। এছাড়া জনশক্তি রপ্তানিও গত বছরের তুলনায় 30% বেড়েছে। মাথাপিছু আয় $1,465 থেকে বেড়ে $1,602 হয়েছে। এছাড়া বিদ্যুতের লাইন উন্নয়নের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত বৈঠকে সংশ্লিষ্ট বিভাগে তুলে ধরে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইনের চূড়ান্ত অনুমোদন সহ খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফর ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভারত ও মালয়েশিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, শেখ হাসিনা হিলারি ক্লিন্টনের অনুগত না হওয়ায় হিলারি ও ডক্টর ইউনুস পদ্মা সেতু ইস্যুতে বাংলাদেশকে শাস্তি দিতে চেয়েছিল। এমনটাই স্বীকার করেছে বিশ্বব্যাংক। একই ইস্যুতে মার্কিন দূতাবাস তাকে 2 বার হুমকি দেয় বলেও জানান। সুশীল সমাজের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জানান, তাদের মধ্যে দেশপ্রেম তো দূরে থাক, বিশ্বের কাছে বাংলাদেশকে টেনে নামাতে ব্যস্ত এরা। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে পদ্মা সেতু নিয়ে সেমিনারের আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশিদের পরামর্শ ছাড়াই বাংলাদেশ চলতে পারে। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। তবে পদ্মা সেতু প্রকল্প বাতিলে ডক্টর ইউনুস ও হিলারির ষড়যন্ত্রের বিষয়টি আবারও উল্লেখ করেন সজীব ওয়াজেদ জয়। বিশ্ব ব্যাংকের একদম উচ্চ পর্যায় থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এই ষড়যন্ত্রের পিছনে মোহাম্মদ ইউনুস। সেই হিলারি ক্লিন্টনকে ফোন করেছিল বাংলাদেশকে শাস্তি দিতে। সেই হিলারি ক্লিন্টন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে ফোন করে বলেছিল বাংলাদেশকে কিছু করো, একটা শাস্তি দাও। তারা আমার কথা শুনছে না। আমেরিকান এমবাসির প্রতিনিধি, আমি নাম বলবো, সেই জন ড্যানিয়েলস আমাকে ব্যক্তিগতভাবে সে হুমকি দিয়েছিল। সে সময় দুর্নীতি তদন্তে আসা বিশ্ব ব্যাংকের কর্মকর্তার অযাচিত হস্তক্ষেপ নিয়েও মন্তব্য করেন তিনি। সুশীল সমাজের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর এই আইসিটি উপদেষ্টা। সমাজের মাঝে এক শ্রেণী আছে, তারা কিন্তু সারা দুনিয়া ঘুরে বেড়ায়, এনজিও করে, তারা সেমিনার করে। আর এই এনজিও সেমিনার কার পয়সায় চলে? বিদেশিদের পয়সায়। এটা হচ্ছে তাদের আয়, এটা হচ্ছে তাদের ব্যবসা। তারা হচ্ছে এই বিদেশিদের এই গোলাম।
শুধু উন্নয়ন কর্মকাণ্ড করেই নয়, বিরোধীদের মিথ্যা প্রচারণা মোকাবেলায় জোরে সোরে সত্যকে তুলে ধরার আহ্বান জানান সজীবদের জয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যারাই ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতো আওয়ামী লীগও চায় সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হোক, এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বর্তমান কমিটির 1 বছর পূর্তি উপলক্ষে সম্পাদক মণ্ডলের সভা শেষে ওবায়দুল কাদের আরো বলেন, আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়েও আওয়ামী লীগের কোনো বাধা নেই। বর্তমান কমিটির 1 বছর পূর্তি উপলক্ষে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় 1 বছরে কমিটির অর্জন ও ব্যর্থতার নানা প্রসঙ্গ উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওবায়দুল কাদের কোনোভাবেই বিএনপিকে নির্বাচন বয়কট না করার আহ্বান জানান। সুষমা স্বরাজ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তিনি বলেছেন এখানে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন হবে, হওয়া উচিত। তাতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন, আমরাও তো আশাবাদী। এত অতিরিক্ত আশাবাদের পরও ইলেকশনটা হোক, ইলেকশনটা আসুন, বয়কটটা করবেন না। আমাদের অনুরোধ একটু, প্লিজ ইলেকশনটা বয়কট করবেন না। একই সঙ্গে নির্বাচনের সময় আইন মোতাবেক সেনা মোতায়েনে আওয়ামী লীগের কোনো বাধা নেই বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে সেনা মোতায়েন কোথাও করবে, তাহলে নির্বাচন কমিশন করতে পারে। আমরা তো এটা বিরোধিতা করিনি। অহেতুক অপপ্রচারটা কেন হচ্ছে আমরা জানি না। আমাদের বক্তব্য হচ্ছে সেনা মোতায়েন প্রয়োজন হলে হবে, তবে সেটা হবে আইনের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ চলছে। এরই মধ্যে নতুন সদস্য সংখ্যা 42 লাখ হলেও খুব শিগগিরই তা 1 কোটিতে দাঁড়াবে বলেও প্রত্যাশা তার। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের লেবাস পরে বাকশালী শাসন কায়েম করেছে সরকার। বিএনপি বিদেশিদের কাছে এটাই তুলে ধরছে। বিদেশিরা বাংলাদেশে গণতন্ত্র এনে দেবে, বিএনপি সেটা বিশ্বাস করে না। জনগণই গণতন্ত্র ফিরিয়ে আনবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাষা সৈনিক অলি আহাদ ও প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণ সভায় বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে কঠিন দুঃসময়ে অলি আহাদ ও চাষী নজরুলের মতো সাহসী মানুষের বড়ই প্রয়োজন ছিল। রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। আজকে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে যেমন আমরা দেশে অত্যন্ত বড় বিপদে পড়েছি, তেমনি একটা বড় আন্তর্জাতিক একটা চক্রান্ত চলছে, যেখানে আরেকটি প্যালেস্টাইন তৈরি করবার কাজ শুরু হয়েছে। অর্থাৎ এই ভূখণ্ডে থেকেই আরেকটা লড়াই হবে, একটা ব্যাটলফিল্ড তৈরি করবে। জাতীয় ঐক্য সৃষ্টি করলে আজকে এই সমস্যাটা অনেক অনেক বেগবান হতো, এবং সেটাই আমরা চেয়েছিলাম। বিএনপির মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা এই কথা কখনো বলি না যে আমাকে ক্ষমতায় বসিয়ে দাও, কাউকেই বলি না আমরা কথা। আমাদের সমগ্র বিশ্বের কাছে এই কথাটাই বলতে চাই যে বাংলাদেশে এখনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের মুখোশ পরে, গণতন্ত্রের লেবাস করে যারা আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের কথা বলছে, তারা মিথ্যা কথা বলছে, তারা আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করছে। আর সেই কারণে আমরা বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করি, বাইরে থেকে কেউ আসলে তার সঙ্গে দেখা করি, এই কথাটাই আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই। আমরা তাদের কাছে কোনো দয়া ভিক্ষা করি না। আমরা এই কথা বিশ্বাস করি না যে কেউ এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, সেই বাংলাদেশের মানুষ কখনো কারো দয়ার উপরে গণতন্ত্রের জন্য ভিক্ষা চাইবে না, তারা লড়াই করেই গণতন্ত্র পাওয়া যায়। এদিকে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানান। এর প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অন্য দুজন হলেন 21 টিভির সাংবাদিক কনক সারওয়ার ও মাহাথির ফারুকী। তবে এই মামলায় জামিনে রয়েছেন ইটিভির সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম। 2015 সালের 8 জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুল সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলা হয়। তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। এদিকে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল। চলমান রাজনৈতিক সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের পর সহায়ক সরকারের রূপরেখা তৈরি, মাঠ পর্যায়ে কর্মসূচি, রোহিঙ্গা সংকট সমাধানে দলীয় অবস্থান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সহায়ক সরকারের দাবি আদায়ে জনমত গঠনের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গটি উঠে আসে আলোচনায়। এ বিষয়ে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। ঢাকা মেডিকেলে আবারও ঘটল সিজারের পর পেটের ভেতর গজ ব্যান্ডেজ রেখে রোগীকে রিলিজ দেওয়ার ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ স্বীকার করে গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাজমা হক বলেন, এটি তেমন কোনো বিষয় নয়, এমন ঘটনা ঢাকা মেডিকেলে ঘটেই থাকে। সংশ্লিষ্ট আরেক ডাক্তার সালমা চৌধুরী এ ব্যাপারে কথা বলতে নারাজ। তবে সেন্ট্রাল হাসপাতালে দ্বিতীয়বার অপারেশনে গজ ব্যান্ডেজ বের করে আনা অধ্যাপক ডাক্তার জেসমিন আরা বেগম বলেছেন, ডাক্তারদের এ ধরনের লজ্জাজনক ভুলের মাসুল গুনতে হচ্ছে অসহায় রোগীকে। এস এম ফয়েজের অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। নারায়ণগঞ্জের পাপিয়া আক্তার গত 4 সেপ্টেম্বর প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 12 সেপ্টেম্বর তার সিজার করেন ডাক্তার সালমা চৌধুরী, আর 14 সেপ্টেম্বর তাকে এক প্রকার জোর করে বিদায় দেয় গাইনি বিভাগ। অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। আমাদের দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটার কোনো খোঁজ খবর আমি নিতে পারিনি। আমার এই অবস্থা ওরা করছে, আর ছোট বাচ্চাটা তো আমি আইজে পর্যন্ত প্রকৃতি করিনি। সন্তান নিয়ে বাসা যাওয়ার দিন কয়েকের মধ্যে প্রচন্ড ব্যথা, বমি ও জ্বরে কাহিল হয়ে পড়েন পাপিয়া। স্ত্রীর করুণ দশা দেখে স্বামী আব্দুল লতিফ 20 সেপ্টেম্বর আবারও তাকে ভর্তি করেন ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসা না পেয়ে শরণাপন্ন হন সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ফারহানা আহমেদের কাছে। তার মাধ্যমে যান মুগদা মেডিকেল হাসপাতালে, কিন্তু দুর্ভাগ্য সেখানেও জুটল না চিকিৎসা। দিন ছিলাম, আবার ঢাকা মেডিকেলে গেছি, নাজমুহাকের কাছে বললাম হ্যাঁ লিভারের ব্যথা। ওনার কাছে আমি বারবার গেছি, আমার বারবারই ফেরত দিছে। কই কি লিভারের ব্যথা, আউটডোরে পাঠাই দিছে। আউটডোরে গেলে কই কি এটা হলো গাইনি বিভাগের সমস্যা করছে। আর টাকা পয়সা তো মনে করেন ঢাকা মেডিকেলে 3.5 লাখ গেছে, আর এইখানে মনে করেন যে 1,10,000 টাকা গেছে। আমাদের এত বড় একটা ক্ষতি করলো, এতগুলো টাকা নষ্ট করলো, আমাদের একটা মানুষের জীবনটা পর্যন্ত কষ্ট হরণ করলো, কিন্তু এটা কোনো বিচার হবে না। আবারও ফিরে আসেন সেন্ট্রাল হাসপাতালে। চিকিৎসা না দিয়ে রোগীর উপর ক্ষেপে যান অধ্যাপক ডাক্তার নাজমা হক। আমার এই দিকটা 3 না ফলাইছে, এই রোগী তো আমার আগের ঢাকা মেডিকেলে অনেকবার গেছে, পেটের ব্যথার কথা অনেকবার বলছে, দেখে এরা আগের চোটে উঠে গেছে, বুঝছেন? উঠেই মনে করেন যে আমি ঢাকা মেডিকেলে কোনো রোগী দেখি না। রোগীর বেগতিক দশা দেখে ডাক্তার জেসমিনারা দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে বের করে আনেন গজ ব্যান্ডেজ। তবে এই বিষয়ে প্রথমে ক্ষেপে গেলেও পরে কথা বলেন তিনি। অপারেশনের পরে দেখা গেল পেট খোলার পরে যে এরকম একটা গজ, আমরা যেটা অপারেশনের সময় মোছার জন্য ব্যবহার করি, এরকম একটা জিনিস ছিল। আমি বলবো যে এটা সবাই যেই করুক না কেন, যে লেভেলে যেই অপারেশন করুক, কেয়ারফুলি করা উচিত, সাবধানতার সাথে, যাতে ধরনের ভুল না হয়। আর ততক্ষণে চম্পট দেন ডাক্তার নাজমা হক ও সালমা চৌধুরী। মোবাইল ফোনে ভুল স্বীকার করলেও দায় নিতে চান না তারা। তদবির চালান সংবাদ প্রচার না করতে। আমাদের ঢাকা মেডিকেলে এরকম অনেক ঘটনা হয়, আমরা কাউকে রোগীর লোককে আমরা জানতে দিই না। যে কাজটা করতেছে তাকে বুঝান দয়া করে, নাকি আপনি সেটা বুঝতে পারছেন না। ডাক্তার যে অপারেশন করছে তাকে কি আমি বলে দিচ্ছি যে সে দেখে বসত কাজ করো? টাকার মোহে সরকারি হাসপাতালের পরিবর্তে
বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ঝোঁক বেশি ডাক্তারদের, তাই ঢাকা মেডিকেল সহ বেশিরভাগ সরকারি হাসপাতালে রোগীদের গুরুত্ব দেন না তারা, এমন অভিযোগ অহরহ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। যশোরের পাগলাদহ গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান, আইন শৃঙ্খলা বাহিনীর আটক এক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সহ সকল ভোটারের জন্য সমান সুযোগ, না ভোটের বিধান রাখার সুপারিশ নারী নেত্রীদের।